ভারতের হাত থেকে চীনও বাঁচাতে পারল না পাকিস্তানকে। এবং একটা দুটো দেশ নয়, পরপর 10টা দেশ মিলিতভাবে ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের ব্যান্ড বাজানোর জন্য। কিন্তু কীভাবে? তো যেমনটা আমরা সকলেই জানি, এসসিও মূলত চীনের তৈরি একটা সংগঠন, যেখানে ভারত পরে যোগ দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখানে চীনের একচেটিয়া আধিপত্য থাকার কথা। কিন্তু অবাক করার মতন বিষয় হলো, ভারত চীনকে এমন কৌশলে হারিয়ে দিয়েছে যে চীনেরই মাটিতে দাঁড়িয়ে এসসিও সংগঠন ঠিক সেটাই বলছে যা ভারত চেয়েছিল। এমনকি চীনও বাধ্য হয়েছে ভারতের কথাকেই সমর্থন দিতে। এর ফলে এসসিওর মিটিং ভারতের পরিকল্পনা অনুযায়ী পুরো সংগঠনের যে যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে, মানে সহজ ভাষায় বললে, প্রত্যেকটা আন্তর্জাতিক সংগঠন, সেটা G7 হোক কিংবা G20, ব্রিক্স, সব জায়গায় সদস্য দেশগুলোর নেতারা যখন বৈঠক করেন, তারপর যেসব বিষয়ে তারা একমত হন সেগুলো একসাথে করে একটা ঘোষণাপত্র প্রকাশ করে এবং সদস্য দেশগুলোকে সেই ঘোষণাপত্রে সই করতে হয়। যদি সদস্য দেশগুলো এখানে সই করতে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে যে এই বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। এখানে মজার ব্যাপার হলো, যেহেতু এসসিওর আয়োজন চীন করেছিল, তাই সবাইকে একসাথে এনে এই যৌথ ঘোষণায় সই করানোর দায়িত্ব ছিল চীনের ওপর। না হলে চীনের এই পুরো বৈঠকটাই ব্যর্থ হয়ে যেত। আর এখানেই সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে। কাশ্মীরের পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, সেটাকে এসসিওতে শুধু নিন্দা করা হয়েছে তাই নয়, বরং পরোক্ষভাবে ভারতের এই যে অপারেশন সিঁদুর, তাকেও সমর্থন দেওয়া হয়েছে। এই রিপোর্টটা একবার পড়ে দেখুন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামনেই এই সন্ত্রাসী হামলার তীব্র বিরোধিতা করা হয়েছে। আর দাবি তোলা হয়েছে যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের প্রত্যেককে অবশ্যই শাস্তি দিতে হয়। কিন্তু এখানেই শেষ নয়। এসসিওর সদস্যদের মতে শুধু যারা এই গণহত্যা চালিয়েছে তারা নয়, বরং যারা এই আতঙ্কবাদীদের সাহায্য করেছে বা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরও কঠোর শাস্তি দিতে হয়। মূলত এখানে পাকিস্তানের নাম উচ্চারণ না করে পাকিস্তানকে সরাসরি লক্ষ্য করে এই বক্তব্য দেওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবে এই ঘোষণা থেকে একটা বিষয় পরিষ্কার, এসসিওর সমস্ত দেশ, এমনকি চীন, ইরান আর বাকি দেশের নেতারা যেহেতু এই ঘোষণায় সই করেছে, তার মানে ভারত এখান থেকেও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শক্তিশালী সমর্থন পেয়ে গেল। অর্থাৎ এখানেও ভারতের দাপট পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এতদিন এসসিওতে চীন পাকিস্তানকে রক্ষা করত, কখনোই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হতো না। তাহলে আজ যখন এই সংগঠনের বৈঠক চীনের নেতৃত্বেই হচ্ছে, সেখানে চীন এমন পরাজয় কেন মেনে নিল? তো যেমনটা আমি বারবার বলছিলাম, চীনের ভারতের কাছে আত্মসমর্পণ করতেই হবে, তবেই চীন ভারতের সহযোগিতা পাবে। এর মধ্যে ভারতের একটা শর্ত ছিল, সন্ত্রাসবাদ আর পাকিস্তান থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তাও চীন প্রথমে এই এসসিওর সামিটে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে পেহেলগাম সন্ত্রাসী হামলাকে নিন্দা করতে রাজি হয়নি। তার জবাব দিতেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কী করলেন? সবার সামনে নিজের কলম টেবিলে ছুঁড়ে ফেলে প্রতিবাদ জানিয়ে দেন। আর সেই মুহূর্তে যৌথ ঘোষণায় সই করতে সরাসরি অস্বীকার করেছিল। ফলে স্বাভাবিকভাবে ওই বৈঠক কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছিল। আর চীন তখনই বুঝে গিয়েছিল, দ্বিমুখী নীতি দেখালে ভারতের এই সরকার একটুও ছাড় দেবে। রাজনাথ সিং যে শক্ত বার্তা দিয়েছিল চীনের মাটিতে দাঁড়িয়ে কয়েক মাস আগে, তারই ফলাফল এটা যে চীন এই পুরো ঘোষণায় পাকিস্তানকে ধোঁকা দিয়ে ভারতের পক্ষ নিল। কারণ একবার ভাবুন তো, যদি পিএম মোদিও রাজনাথ সিংয়ের মতো একইভাবে কলম ছুঁড়ে প্রতিবাদ করত, তাহলে চীনের পুরো পরিকল্পনায় ভেস্তে যেত। এমনকি রাশিয়াও এখানে এটা খুব একটা পছন্দ করত না। ফলে পশ্চিমা দেশগুলো এটাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে। এমনকি হয়তো প্রধানমন্ত্রী মোদি আর জিনপিংয়ের মধ্যে অন্যান্য চুক্তিগুলোও বাতিল হয়ে যেত। তাই চীনের কাছে এটা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। ফলে আশা করি বুঝতে পারছেন ভারত কিভাবে ধীরে ধীরে নিজের শক্তি বৃদ্ধি করছে। আর এখন ভারত ছাড়া না পশ্চিমা বিশ্ব না চীন রাশিয়া কেউই টিকতে পারবে না।